আদিত্য আজ ছুটি নিয়েছেন, তাই বাড়ি থেকে বেরিয়ে কলেজে না গিয়ে উর্মিলার কাছে গেছেন। নতুন করে সংসার শুরু করলে অনেক কিছু প্রয়োজন। উনি তাই উর্মিলাকে জিজ্ঞাসা করে যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিস এনে দেওয়ার চেষ্টা করছেন। আদিত্য আজ ওনার স্কুলের এক দাদার সঙ্গে দেখা করতে যাবেন। আদিত্য যখন ক্লাস 7-এ পড়তেন, উনি তখন ক্লাস 10-এ পড়তেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পর দাদা স্কুল ছেড়ে চলে গেলেও ওদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। আদিত্য যখন কলেজে ভর্তি হয়েছিলেন তখনও দাদার সঙ্গে যোগাযোগ ছিল। ভদ্রলোকের নাম কমলেশ দত্ত। ওনার বাবা চাকরি সূত্রে কলকাতায় বসবাস শুরু করেছিলেন, সেই জন্য ওরা সবাই কলকাতার বাসিন্দা হয়ে গিয়েছিলেন। কিন্তু অনেক বছর হলো কমলেশবাবু ওনার পূর্বপুরুষের ভিটেতে ফিরে গেছেন। জায়গাটা দক্ষিণবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম। ভদ্রলোক কয়েক বছর আগে একবার কোনো একটা দরকারে কলকাতায় এসেছিলেন, তখন ওনার সঙ্গে আদিত্যর দেখা হয়েছিল। বছর 2 আগে আদিত্য ওনার বাড়ি থেকে ঘুরে এসেছেন। কমলেশ দত্ত কলকাতার বাসিন্দা হয়েও কেন এক গণ্ডগ্রামে বসবাস করার সিদ্ধান্ত নিলেন, তার পিছনে একটা বঞ্চনার ইতিহাস লুকিয়ে আছে। শুধু কমলেশ দত্ত নন, খোঁজ করলে এরকম হাজারো বঞ্চনার ইতিহাস আমাদের সামনে আসবে, কিন্তু সেটা জানার সুযোগ বা ইচ্ছা কোনোটাই আমাদের নেই। সেই জন্যই হয়তো কত উদীয়মান তারকা ষড়যন্ত্র আর বঞ্চনার শিকার হয়ে সময়ের আগেই খেলার জগৎ থেকে বিস্মৃতির অন্ধকারে চিরকালের জন্য হারিয়ে গেছে। তার কোনো হিসেব আমরা রাখি না। আদিত্য যখন কমলেশ দত্তর গ্রামে পৌঁছলেন তখন দুপুর 2টো। এখানে আসতে প্রায় 3.5 ঘন্টা সময় লেগেছে। আদিত্যকে দেখে কমলেশবাবুর স্ত্রী হাসি মুখে এগিয়ে এসে বললেন, এত দূরে আসতে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা কেন হবে বৌদি, আমি তো এর আগেও একবার এসেছি। তা হলেও রাস্তাটা তো কম নয়। সে যাই হোক, আপনি দেরি না করে হাত মুখ ধুয়ে নিন, আমি ওনাকে ডেকে আনছি। আপনার সঙ্গে খাবার খাবে বলে উনি এখনও না খেয়ে বসে আছেন। সে কি, দাদা এখনও খায়নি? না, উনি বলেছেন আপনি এলে একসাথে দুজনে খেতে বসবেন। দাদা এখন কোথায়? বাগানে গেছেন গাছে জল দেওয়ার জন্য। বাগান দেখাশোনা করার জন্য লোক আছে, কিন্তু যতক্ষণ না নিজের হাতে সব করছেন ততক্ষণ উনি শান্তি পাবেন না। কমলেশবাবুর স্ত্রী আদিত্যর হাতে একটা পরিষ্কার গামছা দিয়ে বললেন, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি ওনাকে ডেকে আনছি। কমলেশবাবুর বাড়িটা অনেক পুরনো, মাঝারি সাইজের দোতলা বাড়ি। বাড়িটা ওনার ঠাকুরদা বানিয়েছিলেন। আগে এখানে মাটির দোতলা বাড়ি ছিল, সেটা ভেঙে যেতে ইটের বাড়ি তৈরি করা হয়েছিল। এই গ্রামে এখনও কয়েকটা মাটির দোতলা বাড়ি চোখে পড়ে। এছাড়া মাটির বাড়ির সংখ্যা নেহাত কম নয়। সরকারি অনুদানপ্রাপ্ত পাকা বাড়ি এখনও সবার ভাগ্যে জোটেনি। কমলেশবাবুর একটাই মাত্র ছেলে। 2 মাসের ব্যবধানে বাবা মা গত হয়েছেন, 10 বছর হয়ে গেছে। ওনার একমাত্র বোন স্বামীর সঙ্গে কলকাতায় থাকেন। কমলেশবাবুর ছেলে নিখিলেশ চাকরি সূত্রে মুম্বাইতে থাকে। নিখিলেশ 1 বছর হলো বিয়ে করেছে। মেয়েটির বাবা দীর্ঘদিন মুম্বাইয়ের বাসিন্দা, ওখানেই দুজনের পরিচয় হয়। তারপর ওরা বিয়ের সিদ্ধান্ত নেয়। ওরা মুম্বাইতেই বিয়ের অনুষ্ঠান করেছিল। কমলেশবাবু আর ওনার স্ত্রী ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি বলে বিয়ের কিছুদিন পর নিখিলেশ বউকে নিয়ে 2 দিনের জন্য গ্রামের বাড়িতে এসেছিল। তারপর আর আসার সময় পায়নি, তবে ফোন করে বাবা মায়ের খবর নেয়। কমলেশবাবু চাইলে শহর থেকে চাকরি বা বিজনেস করতে পারতেন, কিন্তু শহুরে জীবনের জটিলতা থেকে নিজেকে দূরে রাখার জন্যই পিতৃপুরুষের জন্মভূমিতে ফিরে এসেছিলেন। গ্রামে ফিরে আসার এটাই একমাত্র কারণ নয়, এর পিছনে কিছু মানুষের প্রতি বিতৃষ্ণা আর তীব্র অভিমান ছিল। সেটা উনি সবার কাছে প্রকাশ করেননি। এখানে ওনার বেশ কিছুটা জমি আছে, এছাড়াও 2টো বড় পুকুর আছে। পুকুরে মাছ চাষ করে, আর আধুনিক পদ্ধতিতে জমিতে সবজি চাষ করে ওনার যা ইনকাম হয় তাতে 2টো মানুষের চলে যায়। আদিত্য কলঘর থেকে হাত মুখ ধুয়ে বাইরে এসে দেখেন কমলেশবাবু কোমরে গামছা বেঁধে স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে বাড়ির মধ্যে ঢুকছেন। আদিত্যকে দেখে কমলেশবাবু হেসে বললেন, তুই যে সত্যিই আমার কাছে আসবি আমি ভাবতেও পারিনি। আদিত্য বললেন, তুমি তো আর আমাদের কাছে আসো না, বাধ্য হয়ে তাই নিজেই চলে এলাম। কমলেশবাবু স্ত্রীকে ভাত বাড়তে বলে আদিত্যকে বললেন, ওসব কথা পরে হবে, এবারে খেতে চল, অনেক বেলা হয়ে গেছে। খেয়ে উঠে আদিত্যর মুখের সব শুনে কমলেশবাবু অবাক হয়ে বললেন,
শাম্ভবী বসু তোর মেয়ে? আমি তো ভাবতেই পারিনি। আমি কি নিজেই ভাবতে পেরেছিলাম যার সাথে এত বছর ধরে পরিচয় সে আমার নিজের মেয়ে? আর যখন সত্যিটা সামনে এলো তখন সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আজ পেপারে দেখলাম ওর সম্পর্কে অনেক কিছু লিখেছে। হ্যাঁ দাদা, আমিও দেখেছি। কিছু মানুষের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার মেয়েটা হাসপাতালে পড়ে আছে, আর তাকে নিয়ে এই সব চলছে। একটা দীর্ঘশ্বাস ফেলে কমলেশবাবু বললেন, এটা তো নতুন নয়, এরকম ঘটনা আগেও হয়েছে, এখনও হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। কমলেশবাবুর হাত ধরে আদিত্য বললেন, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি দাদা। আমার মেয়েটাকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য তোমার সাহায্য খুব দরকার। আমি কিভাবে সাহায্য করব? আমি চাই তুমি আমার মেয়ের কোচের দায়িত্ব পালন করো। কমলেশবাবু আদিত্যর হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বললেন, তুই এসব কী বলছিস? আমি অনেক দিন হলো খেলার জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আমি জানি তুমি এখানে নিয়মিত ছেলে মেয়েদের ট্রেনিং দাও, তাই অবসর নিয়েছো এটা বলতে পারো না। এই গ্রামে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা উপযুক্ত ট্রেনিং পেলে আগামী দিনের উজ্জ্বল তারকা হতে পারে। যদিও আমি খেলার দুনিয়ার উজ্জ্বলতার পিছনে লুকিয়ে থাকা কালো দিকটা খুব কাছ থেকে দেখেছি, তবু ওদের স্বপ্ন দেখতে সাহায্য করি, কারণ স্বপ্ন নিয়েই তো মানুষ বেঁচে থাকে। কিন্তু তোর মেয়ে যে মানের প্লেয়ার, সেখানে ওর কোচের দায়িত্ব আমি নিতে পারবো না। আদিত্য অনুনয় করে বললেন, কেন পারবে না দাদা? তুমি তো ন্যাশনাল টিমে অনেক দিন ছিলে, তোমার অভিজ্ঞতা শাম্ভবীর থেকে অনেক বেশি। তবুও আমি তোর মেয়ের কোচের দায়িত্ব নিতে পারবো না। আমার ভাগ্যটাই খারাপ। আমি চাই না আমার দুর্ভাগ্যের ছায়া তোর মেয়ের উপরে পড়ুক। তুমি এভাবে কেন বলছো দাদা? এভাবে বলবো না তো আর কিভাবে বলবো বল? ভালো পারফরমেন্স সত্ত্বেও আমাকে স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে রাখা হতো। কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের আগে ভাবতাম এবারে নিশ্চয়ই আমাকে মেন টিমে নেওয়া হবে, কিন্তু নেওয়া হতো না। আমার থেকে যাদের পারফরমেন্স অনেক খারাপ ছিল তারা চান্স পেয়ে যেত। বিদেশের মাটিতে কখনোই র্যাকেট হাতে কোর্টে নামার ইচ্ছা পূরণ হয়নি। পরপর ভালো পারফরমেন্সের জন্য টিম ম্যানেজমেন্ট যেদিন ঘোষণা করেছিল পরবর্তী টমাস কাপের জন্য মেন টিমে আমাকে সিলেক্ট করা হয়েছে, সেদিন আনন্দে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু চূড়ান্ত ঘোষণার দিন যখন বলা হলো খেলার জন্য আমি শারীরিক দিক দিয়ে ফিট নই, সব কিছু অন্ধকার মনে হয়েছিল। আর আমার জায়গায় যার নাম ঘোষণা করা হয়েছিল সে কোনো দিক দিয়েই আমার থেকে বেটার ছিল না। আদিত্য উঠে দাঁড়িয়ে কমলেশবাবুর হাত ধরে বললেন, তোমার ভাগ্য আর আমার মেয়ের ভাগ্য তো অনেকটাই এক দাদা। তোমরা দুজনেই কিছু মানুষের ষড়যন্ত্রের শিকার হয়েছ। আজ আমার মেয়েটার দিক থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, তুমিও আমাকে ফিরিয়ে দেবে? কিছুক্ষণ ভাবার পর কমলেশবাবু বললেন, আমি ভেবে দেখছি কি করা যায়। ভেবে দেখছি বললে হবে না দাদা, এই দায়িত্বটা তোমাকে নিতেই হবে। কমলেশবাবু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখি কতদূর কী করতে পারি। এখন চল আমার স্পোর্টস একাডেমি থেকে তোকে ঘুরিয়ে আনি। জায়গাটা খুব বেশি বড় নয়, এই গ্রামে তো শহরের মতো সব কিছু সম্ভব নয়, তবুও যতটা পেরেছি ক্ষমতা অনুযায়ী চেষ্টা করেছি। রাস্তায় যেতে যেতে কমলেশবাবু যখন নিজের একাডেমির ছাত্রছাত্রীদের কথা বলছিলেন, আদিত্য অবাক হয়ে ওনার কথা শুনছিলেন। খেলার দুনিয়ার নোংরা রাজনীতি একদিন যে মানুষটাকে হতাশার অন্ধকারে ঠেলে দিয়েছিল, আজ সেই মানুষটা অসংখ্য ছেলে মেয়ের মনে আশার আলো জ্বালিয়ে যাচ্ছেন। কমলেশ দত্তর বাড়ি থেকে বেরোতে 4:30 বেজে গিয়েছিল। আদিত্য ঠিক করেছেন আজ আর বাড়ি ফিরে যাবেন না, উর্মিলার কাছে থাকবেন। এখন আর বাড়ি ফিরতে ইচ্ছা করছে না, কার জন্যই বা ফিরবেন। 5টার সময় অনিরুদ্ধ ফোন করলে আদিত্য ফোন ধরে বললেন, আপনি ফোন না করলেও আমি আজ রাতে আপনাকে ফোন করতাম। শাম্ভবীকে তো কাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। সকালে না বিকালে কখন আপনার সময় হবে সেটা যদি জানান খুব ভালো হয়। আমি এখন আপনার মেয়ের কাছে যাচ্ছি, আপনি কি আজ আসতে পারবেন? এখন 1 ঘন্টার মধ্যে এলেও হবে। অনিরুদ্ধর সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলার পর আদিত্য বললেন, আমি উর্মিলাকে পাঠিয়ে দিচ্ছি। অনিরুদ্ধর সঙ্গে কথা হয়ে গেলে আদিত্য অর্জিকে ফোন করে জিজ্ঞাসা করলেন, তুই কি ব্যস্ত আছিস? তোমার যদি কোনো দরকার থাকে বলো, কাজ থাকলেও আমি ম্যানেজ করে নেব। তুই এক্ষুনি আমার ফ্ল্যাটে চলে যা, তারপর কাকিমাকে নিয়ে হাসপাতালে যাবি। তোর বোনকে আজকেই হাসপাতাল থেকে ছেড়ে দিচ্ছে। অর্জির সঙ্গে কথা বলার পর আদিত্য উর্মিলাকে ফোন করে সব কিছু বলে দিলেন। আদিত্যর সঙ্গে কথা বলার পর অনিরুদ্ধ শাম্ভবীর কাছে গিয়ে দেখলেন ও একটা ম্যাগাজিন দেখছে।
অনিরুদ্ধ ওকে বললেন, তুমি ড্রেস চেঞ্জ করে নাও, আজ তোমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। শাম্ভবী একটু অবাক হয়ে বলল, এখন? হ্যাঁ, তোমার মা তোমাকে নিতে আসছেন। শাম্ভবী ওনার দিকে তাকিয়ে আছে দেখে অনিরুদ্ধ হেসে বললেন, আমি বুঝতে পারছি অনেক দিন এখানে আছো বলে তোমার এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, আর বেশি দিন তোমাকে এখানে রাখা যাবে না। যেতে ইচ্ছে করছে না কখন বললাম আমি? তাহলে আমার দিকে তাকিয়ে বসে না থেকে রেডি হয়ে নাও। শাম্ভবী অনিরুদ্ধর দিক থেকে চোখ নামিয়ে নিয়ে বলল, মা আমাকে নিয়ে কোথায় যাবে? তোমার মা যেখানে থাকেন সেখানে নিয়ে যাবেন। বেশি প্রশ্ন না করে যা বলছি তাই করো। তোমার যাওয়ার সময় আমি আসব। অনিরুদ্ধ যাওয়ার আগে সিস্টারকে শাম্ভবীর জিনিসপত্র গুছিয়ে দিতে বলে গেলেন। হাসপাতালে পৌঁছে অর্চিকে ওয়েটিং রুমে বসতে বলে উর্মিলা মেয়ের কাছে গেলেন। এরপর প্রয়োজনীয় কাজকর্ম মিটে গেলে অনিরুদ্ধ উর্মিলাকে নিজের চেম্বারে দেখা করতে বললেন। উর্মিলা অনিরুদ্ধর চেম্বারে গেলে অনিরুদ্ধ বললেন, আপনাদের একটা কথা বলবো ভেবেও বলা হয়নি, কিন্তু আজ কথাটা না বললেই নয়। কারণ আজ যদি না বলি, পরে যখন কথাটা জানতে পারবেন তখন হয়তো বলবেন আমি আপনাদের কাছে কথাটা লুকিয়ে ঠিক করিনি। অনিরুদ্ধ কি বলতে চাইছেন সেটা বুঝতে না পেরে উর্মিলা বললেন, তুমি আবার আমাদের কাছে কি লুকাবে? সেটা বলার জন্যই আপনাকে এখানে আসতে বলেছি। আপনি তো জানেন আপনার হাজব্যান্ড আমাকে বলেছেন শাম্ভবীকে নিয়ে আপনাদের ফ্ল্যাটে পৌঁছে দিতে, কারণ এই মুহূর্তে উনি মিডিয়া বা বাইরের মানুষের থেকে আপনাদের মেয়েকে দূরে রাখতে চান। উনি মেয়েকে এখন সবার নজর থেকে দূরে দূরে রাখতে চাইছেন কেন, এটা আমার থেকে আপনি আরও ভালো করে জানেন। একজন বাবা তার মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত, এটাই স্বাভাবিক। এই পর্যন্ত বলে অনিরুদ্ধ চুপ করে গেলে উর্মিলা বললেন, উনি তো এই জন্যই তোমার উপরে এই দায়িত্বটা দিয়েছে। আমাদের মেয়ে যদি তোমার সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে যায় তাহলে কেউ জানতেও পারবে না ও কোথায় গেল, কারণ ও তোমার সঙ্গে যাচ্ছে এটা কেউ ভাবতেও পারবে না। এটা আমি পারতাম, কিন্তু আমি অনেক ভাবার পর ডক্টর চক্রবর্তীর সঙ্গে কথা বলে আজকেই শাম্ভবীর ছুটির ব্যবস্থা করলাম। এই সময় যদি আপনি মেয়েকে হাসপাতাল থেকে নিয়ে যান তাহলে ওকে প্রশ্ন করার মতো বা আপনারা কোথায় যাচ্ছেন সেটা দেখার জন্য এখানে কেউ নেই। অনিরুদ্ধ কি বলতে চাইছেন বুঝতে না পেরে উর্মিলা বললেন, তার মানে তুমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে যেতে চাও না? ঠিক আছে, আমি জোর করব না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি কেন আমার মেয়েকে ট্রিটমেন্ট করতে চাইছো না সেটা কি জানতে পারি? অনিরুদ্ধ অবাক হয়ে বললেন, আমি ট্রিটমেন্ট করব না কখন বললাম? তোমার কথার মধ্যেই এর উত্তর লুকিয়ে আছে। তুমি যাকে সঙ্গে নিয়ে যেতে এত অজুহাত দিচ্ছ, আলাদাভাবে তার ট্রিটমেন্ট করতে তার বাড়িতে যেতে চাইবে না, এটাই স্বাভাবিক। আপনি আমাকে ভুল বুঝছেন। হয়তো তাই, কিন্তু সঠিক কারণটা না জানলে তো ভুল বোঝার একটা জায়গা থেকেই যায়। মিনিটখানেক চুপ করে থাকার পর অনিরুদ্ধ বললেন, কয়েকদিন আগে আমি জানতে পেরেছি শাম্ভবীর অ্যাক্সিডেন্টের বিষয়টা ক্রাইম ব্রাঞ্চের হাতে চলে গেছে। আর ইনভেস্টিগেশনের পর ক্রাইম ব্রাঞ্চের সন্দেহ এটা সাধারণ অ্যাক্সিডেন্ট নয়, এটা ঘটানো হয়েছে। এখন ক্রাইম ব্রাঞ্চ সন্দেহ করছে এই ঘটনার সঙ্গে যিনি জড়িয়ে আছেন তিনি তৃণা চ্যাটার্জির বাবা সন্দীপ চ্যাটার্জি। উর্মিলা অবাক হয়ে বললেন, তুমি এত কথা কোথায় শুনলে? পিঙ্কির বাবা বলেছে? অনিরুদ্ধ দুদিকে মাথা নেড়ে বললেন, না। তাহলে? তৃণা আমার বোন, আমার ছোট মাসির মেয়ে। উর্মিলা অস্পষ্টভাবে উচ্চারণ করলেন, তৃণা তোমার বোন? হুম। কিছুক্ষণের জন্য অনিরুদ্ধ চেম্বারে নীরবতা নেমে এলো। নীরবতা ভেঙে অনিরুদ্ধ বললেন, এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন কথাটা বলেছি। আপনাদের কি কখনো মনে হবে না যার উপরে বিশ্বাস করে মেয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তার নিকট আত্মীয়র বিরুদ্ধে আপনার মেয়েকে মেরে ফেলার ষড়যন্ত্রের অভিযোগ আছে? আমাকে কি আর সম্পূর্ণ বিশ্বাস করতে পারবেন? উর্মিলাকে নিরুত্তর দেখে অনিরুদ্ধ বললেন, আপনারা চাইলে আমি একজন বিশ্বাসযোগ্য ভালো ডাক্তারের খোঁজ দিতে পারি। আমি জানি এতে আপনাদের গোপনীয়তা বজায় থাকবে। উর্মিলা হাসছেন দেখে অনিরুদ্ধ বললেন, আপনি হাসছেন কেন? তোমাকে দেখে যতটা প্রফেশনাল মনে হয় তুমি ততটা নও। তোমার কথা শুনে মনে হচ্ছে আপাত গাম্ভীর্যের পিছনে তুমি এখনও সেই ছেলে মানুষটাই রয়ে গেছো। হঠাৎ এই কথা বলছেন কেন? উর্মিলা হাসি বন্ধ করে বললেন, এটা অতীত নিয়ে আলোচনা বা পার্সোনাল কথা বলার সময় নয়, তবুও তোমাকে একটা কথা জানানো উচিত বলে মনে হচ্ছে। আমরা স্বামী স্ত্রী কেন আলাদা হয়ে গেছিলাম তার পিছনে যে গল্প আছে সেটা বলতে চাই না, শুধু এটা বলতে চাই
যারা আমার মেয়েকে জন্মের আগেই মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল, হয়তো এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের ছেলেকে সঙ্গে নিয়েই আমি আজ হাসপাতালে এসেছি। অর্চিকে যদি আমরা বিশ্বাস করতে পারি, তাহলে তোমাকে অবিশ্বাস করার কোনো প্রশ্নই নেই। অনিরুদ্ধ অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছেন দেখে উর্মিলা বললেন, আমরা জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু সহ্য করেছি, তাই মানুষ চিনতে আমাদের ভুল হয়নি। অনিরুদ্ধ তবুও চুপ করে আছেন দেখে উর্মিলা উঠে দাঁড়িয়ে বললেন, অর্চি আর আমি পিঙ্কিকে নিয়ে যেতেই পারি, এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু নিয়ে যাব না। একজন ডাক্তার হিসেবে নয়, আমার মেয়ের নতুন বন্ধু হিসেবে তুমি ওকে সঙ্গে নিয়ে আমাদের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসবে। মনে করো বন্ধু হিসেবে এটা তোমার দায়িত্ব। উর্মিলা চেম্বার থেকে বেরিয়ে ওয়েটিং রুমে অর্চির কাছে গিয়ে বললেন, চল, আমাদের এবারে বেরোতে হবে। একটু পরেই অনিরুদ্ধ তোর বোনকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাবে। মেয়ে আজ প্রথমবার তার নিজের বাড়িতে যাচ্ছে, ওর জন্য কিছু তো ব্যবস্থা করা উচিত। অর্চি উঠে দাঁড়িয়ে বলল, ওর জন্য কি গিফট কিনতে হবে বলো, আমি নিয়ে যাচ্ছি। উর্মিলা হেসে বললেন, ও তোর মতো একটা দাদা পাচ্ছে, এর থেকে বড় গিফট আর কিছু হতে পারে? উর্মিলা আর অর্চি চলে যাওয়ার মিনিট 10 পর অনিরুদ্ধ শাম্ভবীকে নিয়ে হাসপাতালের পিছনের দরজা দিয়ে বেরিয়ে এলেন। এই সময় হাসপাতালের সামনে বাইরের লোক খুব বেশি থাকে না। শুধু বাইরের লোক কেন, কয়েকজন ছাড়া হাসপাতালের সাধারণ কর্মচারীরাও জানতে পারল না শাম্ভবী বসু ডক্টর অনিরুদ্ধ সান্যালের সঙ্গে হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেল।